আপনাদের সাথে তো আমাদের আজকে এটা প্রথম পরিচয় না। আমরা অনেকবার মিটিং করেছি, অনেকবার চেষ্টা করেছি সরকারকে কমিউনিকেট করতে যে আমরা একটু বিপদগ্রস্ত, একটু না বেশ বিপদগ্রস্ত। আমি এটাকে ন্যাশনাল ক্রাইসিস মনে করি, এটা কোনো ছোটখাটো ক্রাইসিস না। ওকে, আমরা আজকে বসার যে উদ্দেশ্য, আপনারা সকলের সেক্টরটাকে ভালো করে বুঝেন। এই সেক্টরটা যে এত দূর অগ্রসর হলো, এর পিছিয়ে কি কি কাজ করেছে। আমাদের প্রণোদনা প্যাকেজ ছিল, বন্ডেড ওয়্যারহাউস ছিল, ব্যাক টু ব্যাক এলসি ছিল, সুদের হার কম ছিল, টাকার উৎস জানার দরকার নাই আপনি যদি ইনভেস্ট করেন। অনেকগুলো প্রক্রিয়া কাজ করেছে, আজকে এগুলো কোনোটাই আমাদের কাছে নাই। আমরা তারপরে স্বয়ংসম্পূর্ণ। আপনারা যদি বিগত বছরগুলোতে দেখেন, যখন $50 বিলিয়ন এক্সপোর্ট হয়, তার ম্যাক্সিমাম শুধু বাংলাদেশের ছিল। কিন্তু এখন কেন নাই, একটু ভাববার বিষয় আছে। এখন নাই কারণ যেটাকে আমরা প্রতিযোগিতামূলক বাজার বলি বা আন্তর্জাতিক রেট বলি, সেটা কিন্তু আন্তর্জাতিক রেট না, এটা ডাম্পিং রেট। এখানে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে ভারত তাদের ক্লায়েন্টদেরকে, তাদের ব্যবসায়ীদেরকে। তাদের জমি ফ্রি, তাদের ইন্টারেস্ট রেট কম, তাদের ক্যাপিটাল মেশিনারি 40% সরকার দিয়ে দিচ্ছে, তাদেরকে আবার প্রণোদনা দিচ্ছে 2%, তাদের স্যালারি দিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যাতে তারা এক্সপোর্টটা করতে পারে একটা কম দামে। সেটা কিন্তু তারা আমাদেরকে অপছন্দ করে এটা না, এটা হচ্ছে তারা ভ্যালুডেশনটা পছন্দ করে। এই যে তুলার থেকে সুতা, কর্মসংস্থানটাকে পছন্দ করে, ডলার রিটেনশনটাকে পছন্দ করে। তাদের মেশিন তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে, ওই ইন্ডাস্ট্রিটাকে চালু রাখার জন্য তাদের ইনভেস্টমেন্টটা করে যেতে হবে। তাইলে কি দাঁড়ালো, তারা তাদেরটা ভালো বোঝে এবং তাদের একটা ইকুয়েশন আছে, তাদের একটা পলিসি আছে এই সেক্টরকে বাঁচায় রাখার জন্য। তারা কিছু হইলেও আপনার রেট কমায় দিবে, কিন্তু সেটা আবার পরোক্ষভাবে আবার তুলে নেয়। আমার বেলা খুব একটা তা মানে ব্যতিক্রম তা না। আমাদের টার্ন ওভার ট্যাক্স নেই, তাই না? আমরা কর্পোরেট ট্যাক্স দিই। এই টাকার পরিমাণ কিন্তু কম না। আর কর্মসংস্থানটাকেও কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে, এটা অনেক বড়। এখন গত 1 বছর ধরে আমরা সরকারকে বারবার বলছি, কমিউনিকেট করছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা সারা জীবনের জন্য না, একটু এখন তো একটা ক্রাইসিস যাচ্ছে, এটা ন্যাশনাল ক্রাইসিস, এটা জাতীয় ক্রাইসিস। আমি তো বলুন যেটা এক ধরনের স্টেট অফ ইমার্জেন্সিতে পৌঁছে গেছে। এত 22 বিলিয়ন 23 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, এগুলো যদি বসে যায়, আপনার ব্যাংকের এনপিএল কোথায় যাবে, নন পারফর্মিং লোন কোথায় যাবে? আমরা আরো বড় দেউলিয়া দেশ হয়ে দাঁড়াবো। এখন সরকার কাছে আমাদের যে আবদার, আমরা 3টা আবদার করেছি। আপনি ইমিডিয়েটলি ইনসেন্টিভ দেন সুতার উপরে 10%, জাস্ট আমরা বেঁচে থাকার জন্য, ওদের সাথে কম্পিটিশন করতে পারার জন্য। আমরা টেক্সটাইল, আরএমজি, তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে আমরা সুতা মেকার যারা বিটিএমএ, আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমি বলতে চাই এক ধরনের বন্ধু, কিন্তু এখানে বোধহয় কিছু ভুল বোঝাবুঝি কাজ করছি। আমাদের হয়তো কমিউনিকেশনে কোনো গ্যাপ আছে, আমরা কিন্তু কেউ দোষারোপ করছি না। আমরা বারবার বলছি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের ক্যাপাসিটি আছে। হ্যাঁ, প্রাইসে আমরা পারছি না। আমার বন্ধুরা হয়তো বলছে যে এটা আন্তর্জাতিক প্রাইস, এটা আন্তর্জাতিক প্রাইস না, এটা সাবসিডাইজ প্রাইস। তো এই ধরনের প্রতিযোগিতা যখন আমাদের সম্মুখীন হইতে হয়, তখন সরকারের কিছু ভূমিকা থাকা উচিত। আমরা সরকারের কাছে যখন যাই, ইন্টার মিনিস্ট্রিতে মনে হয় যেন পিলো পাসিং গেম হয়। একে পাঠায়, একে বলে, মানে কেউ ওনারশিপ নিচ্ছে না। তো আমরা ইনভেস্ট করছি, আমাদের কি হবে? ব্যাংকের কি হবে? মানুষের কর্মসংস্থানের কি হবে? যে পরিমাণ টাকা আমরা রিটেন করছি বিগত 25 বছরে, সেটা কি আপনি দেখবেন না? সরকার প্রতিটা জায়গা থেকে ব্যবসা করতে চায়। সরকার তো ব্যবসা করার কথা না, সরকার আমাদেরকে ফ্যাসিলিটেট করার কথা।
এই যে ইডিএফ ফান্ড, ইডিএফ ফান্ডে থেকে প্রফিট করে। ইডিএফ ফান্ডটা তো আমার একটা পড়ে থাকা ডলার, তুমি আমাদেরকে 1% হ্যান্ডেলিং চার্জ নিয়ে ব্যবসা করতে দাও, আমরা ব্যবসা করবো, বরকত আনবো, তোমাকে এই যে ট্যাক্সও দিব, এমনি তো দিচ্ছি আপনার টার্নওভার ট্যাক্স, এটা কম না, অল্প টাকা না। তারপরে বন্দরে আপনারা ঘোষণা পেয়েছেন যে 31,500 কোটি 6 মাসে প্রফিট করেছে। এটা কি খুব একটা সুসংবাদ? আমি তো এটাকে সুসংবাদ মনে করি না। আপনি 31,500 কোটি টাকা ইকুইভ্যালেন্ট যদি আমাকে আপনার ইয়ে করতেন, কম্পিটিটিভনেস আনতে পারতেন, তাইলে আমি বহির্বিশ্বে গিয়ে কম্পিটিশন করতে পারতাম। আপনি এটাকে টাকা ইনকামের উৎস মনে করতেছেন, এটা অ্যাকচুয়ালি টাকা ইনকামের উৎস না। আপনি টাকা ইনকাম করবেন ভ্যাট আর ট্যাক্স দিয়ে, কর্পোরেট ট্যাক্স আছে, টার্নওভার ট্যাক্স আছে, ভ্যাট আছে। আপনি আমাকে পোর্টের থেকে টাকা ইনকাম করেন, আবার এটা নিয়ে গর্ব করেন। এই হচ্ছে আমাদের সরকার। এখন আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমাদের ইমিডিয়েটলি আমাদের সরকারের কাছে 3টা দাবি ছিল, হয়তো আপনি ইনসেন্টিভ দেন অথবা সেফগার্ড ডিউটি দেন। এগুলার কোনোটাই কিন্তু নতুন কিছু না, বহির্বিশ্বে আছে, ইন্দোনেশিয়াতে আছে, টার্কিতেও আছে, তো বিভিন্ন দেশে আছে। তো আমরা এমন কিছু আবদার করছি না যেটা আকাশ থেকে আসবে বা নতুন কোনো কিছু। আমরা যখন বিপদে পড়ি, সরকারকে আপনার ইন্ডিয়ান ভারত সরকার কি করে, 2-3 ঘন্টার মধ্যে রিয়াকশন দেয়। এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে আমাদের ঘোষণা। আমাদের আল্লাহর দিলে কোনো সমস্যা হয় না। তো এখন আমার সরকার চুপ করে থাকে কেন? সরকারকে সারের উপরে ভর্তুকি দিচ্ছে না, কীটনাশকের উপর ভর্তুকি দিচ্ছে না, অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। এই যে ব্যাংকগুলো যে লুটিং করছে চোরেরা, ওখানে 30,000 কোটি টাকা পাঠিয়েছে, এখন আরো 40,000 কোটি টাকা পাঠাবে। ওদের তো মালিকানা ব্যাংকের থেকে যায় নাই। একটা ব্যাংকে আপনার মালিকানা যদি রাখতে চান, আপনি 10%-এর বেশি রাখতে পারবেন না একটা পরিবারের মধ্যে। 8টা ব্যাংক যখন আপনার কন্ট্রোলে থাকে, তার মানে এই শেয়ারগুলা বেনামি শেয়ার। সরকার তো এগুলোকে ধরতে পারবে না, ওই চোরগুলাকে টাকাগুলো আবার দিচ্ছে। আর আমরা যারা ব্যবসা করি, আমরা ভর্তুকি দিচ্ছি। কিছুদিন আগে তো $2 বিলিয়ন আপনার ডলার কিনা হইল। আপনি $1 বিলিয়ন রিপ্যাট্রিয়েট করেন না আমাদের জন্য বছরে, $1 বিলিয়ন। এই যে 20 বিলিয়ন করে নাকি প্রতি বছর দেশ থেকে সাইফন হয়ে যেত, এখন 3-4 বিলিয়ন করে রেমিটেন্স আসতেছে। তারপরে আপনার পুরানো পেমেন্ট সব দিয়ে ফেলেছেন, খুব ভালো করছেন, ইকোনমি ফাটে ফেলতেছেন। তাইলে আমাদেরকে একটু রিপ্যাট্রিয়েট করেন না, আমাদেরকে একটু সাপোর্ট দেন না। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি, 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে, তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নেই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকে দায় দানা শোধ করতে পারবো না। এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে। এরপরে যদি সরকারের চোখ না খুলে, আমাদের আর কিছু করবার নাই। আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ওনাদের গেলে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন 13%, কিন্তু ওনারা আমাদের জন্য 13টা মিনিট বরাদ্দ করে না। 13টা মিনিট আমাদের জন্য দেয় না। ব্যস্ততা, আসেন বসেন তাড়াতাড়ি, আপনার কি কাজ, কাগজ একটা নিল, এদিকে ফেলাই দিল। দিস ইজ নট এ স্মল সেক্টর, দিস ইজ নট এ স্মল অ্যাফেয়ার। এটা কোনো ছোটখাটো অ্যাফেয়ার না। We are undergoing a national crisis, emergency. আপনার যদি নির্বাচিত সরকার আসে, তারা কি করবে? আপনার সিদ্ধান্তটারই প্রতিফলন তো ওখানে গিয়ে পড়বে। নির্বাচিত সরকার আরো বিপদে পড়ে যাবে। ইমিডিয়েটলি আমি মনে করি সরকার ইনসেন্টিভ দেয়, এবং সেটা বাৎসরিক না, কেস টু কেসের সাথে সাথে দিতে হবে, কারণ আমাদের অবস্থা এখন ভালো না। বাদশাহ সাহেব, ওনার এক্সপোর্ট 12,000 কোটি, ছোটখাটো এক্সপোর্ট না, 12,000 কোটি। ওনার ইনভেস্টমেন্ট অনেক বেশি, ওনার আজকে ক্যাপাসিটি অর্ধেক চলে।
50টার অধিক মিল বন্ধ হয়ে গেছে, আর যেগুলো চলে সেগুলো অর্ধেক ক্যাপাসিটিতে চলে বা আংশিক ক্যাপাসিটিতে চলে। ভেরি আনফরচুনেট। আমরা যে ডলারটা রিটেইন করি, ভ্যালু এডিশন করি, আজকে পাট শিল্প দেখেন ফ্যান্টাস্টিক একটা সিদ্ধান্ত হয়েছে। পাট শিল্পে বিচিটা বপন করবেন, পুরো ডলারটাই আপনার, ইভেন বেটার দেন টেক্সটাইল এন্ড আরএনজি। আজকে পাট শিল্প এক্সপোর্ট করাতে বন্ধ করাতে 60,000 টাকার পাট 2.5 লক্ষ রুপিতে গিয়ে পৌঁছাইছে। তার মানে কি 2.5 লক্ষ রুপি দিয়ে কিনেও সে ভ্যালুয়েশন করে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে। এইটা থেকে আমাদের দেশ বঞ্চিত ছিল এতদিন। আমরা কোনো ভ্যালুয়েড প্রোডাক্ট করতে পারি নাই পলিসির কারণে। এখন আমাদের সরকারের কি পলিসি হওয়া উচিত আপনারা বলেন? সরকারের বাদে চুপ করে আছে কেন? এটা চুপ করে থাকার জায়গা না, এইভাবে বসে থাকার জায়গা না। আমরা মুস্তাফিজুর রহমানকে দেখে ক্রিকেটের ব্যাপারে যে রকম সিদ্ধান্ত নিচ্ছি, দেশপ্রেমের একটা প্রতিফলন। ঠিক আছে, আমি ওটার সাথে একমত আছি, কিন্তু ওতে আমাদের অন্ন আসবে না, পেটে ভাত আসবে না। আমাদের রুজি হচ্ছে টেক্সটাইল আর আরএনজি। একটাই তো গর্ব করার জায়গা, আপনার 85% অফ দি এক্সপোর্ট। আজকে এটা সাবোটাইজ হচ্ছে, টোটালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আপনারা কেউ হয়তো লক্ষ্য করতে পারছেন না। এই যে আপনার সক্ষমতা বাড়ে কিভাবে, এই যে আমরা এক্সেসরিজ এটাকে করতাম না, এত বড় ফেয়ার হয়েছে, আপনারা দেখছেন না কতগুলো স্টল হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেলাম, আমার দেশে এগুলো সম্ভব, এত কিছু করতে পারতেছে। কিন্তু এখন করে দিল কি 15% এফওসি কে 50 নিয়ে গেছে। এফওসিটা কি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ফ্রি অফ কস্ট। কিন্তু ফ্রি অফ কস্ট বলতে কিছু নাই, সবকিছুর দাম আছে। মানে ওই ভেন্ডার ওখানে টাকা বসে দিবে, জিনিসটা চলে আসবে আমার দেশে। তাহলে আমার এখানে ম্যানুফ্যাকচার করার দরকারটা কি? এফওসি কমবে, আপনার সক্ষমতা যত বাড়বে। এটা উল্টা হয়ে গেল, এফওসি বাড়াই দিল 15 থেকে 50, তাই আমরা 22 বছর ব্যবসা করি নাই। এই সরকাররা কি ইকোনমিস্ট নাকি ব্যবসায়ী, না ব্যবসায়ীদের কথা শুনে? আমি তো বুঝি না। দিস আর ভেরি কমন সেন্সেস। আপনার বন্ড তো 45 বছর ধরে চলতে পারে না। আপনার সক্ষমতা বাড়বে, রেস্ট্রিকশন ইম্পোজ হবে। এখানে উল্টাটা হচ্ছে। আমাদের ছিল 15% ওয়েস্টেজ সুতার উপরে, আপনি 12% পাটা, হ্যাঁ, সেটাকে করতে করতে এখন 32% নিয়ে গেছে। এটা কমবে, আপনার এখন কাটিং টেকনোলজি ইমপ্রুভ করছে, ওয়েস্টেজ কমানোর সিস্টেম বেড়েছে। আপনি এটা 15 থেকে নিয়ে গেছেন 32-এ। এটা হয়। আরো কি কি না দেখাইছে আপনাদেরকে, কত মিটিং না করছি। তুলার উপরে ডিউটি দিয়ে দিচ্ছে সরকার, এআইটি তো ডিউটি হলো। তো আপনি সুতার উপরে দেন যাতে আমি তুলা থেকে সুতা করতে পারি। এটার মানে কি দাঁড়াইলো? মানে আপনার সুতার দরকার নাই বানানোর, সুতা বাইরে থেকে কিনবো, সুতার উপর ডিউটি দেয়, তুলার উপরে দিয়ে দিচ্ছে। উল্টা হইল না পলিসিটা? এই দেশ, এই তো বুদ্ধিমতী লোকজন। আমি তো বুঝতেছি না আমরা কোথায় যাব। আর আগামীতে আমরা তো টিকতেও পারবো না। আপনার যে মনে করেন নির্বাচিত সরকার আসবে, তারপর সব ঠিক হয়ে যাবে, ওদের জন্য আপনি তো কিছু করে যাচ্ছেন না। আপনার আজকে যে বীজ বপন করবেন সেটার ফল তো আগামীতে পাবেন। তা আমাদের অলরেডি লেট হয়ে গেছে, অলরেডি উই আর লেট। তো এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ করার ছিল উপায় নাই, এবং আমরা সকলে ঘোষণা দিচ্ছি আমরা বন্ধ তো করবো, আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নাই। এটা হচ্ছে বাস্তব। আমরা পে করবো কোত্থেকে? আমাদের সম্পত্তি যেটা বিক্রি করবো সেটা তো কেনার লোক নাই, বা যেটা বেচবো সেটাতেও আমার তো হবে না। এই মেশিনারি যখন চলে এটা কিন্তু অ্যাসেট, যখন এটা বন্ধ হয়ে যায়, এখানে জং ধরে, এটা লাইবিলিটি হয়ে যায়। এই মেশিন বন্ধ করার জন্য সাবটাইজ হচ্ছে, আর আমার সরকার চোখ বন্ধ করে আছে। এখন আপনারা বলেন আমরা আর কোথায় যাব, আমাদের করার কি আছে? আমি আপনাদের কাছে শরণাপন্ন হলাম। আমি মন্ত্রণালয়ের সবগুলো ডিপার্টমেন্টের কাছে গেছি, তারা পিলো পাসিং গেম খেলে, আমাদের কোনো কর্ণপাত করে না। আর যেসব ফর্মুলা আনে
এই ফর্মুলাগুলো প্র্যাকটিক্যাল না। আমি আমার গার্মেন্টস ভাইদের সাথে একমত যে এক ভাইকে লেভি করে আরেক ভাইকে হাতেম ভাই বলেছে, এটাও কিন্তু কারেক্ট ফর্মুলা না। আমাকে এমন একটা সিচুয়েশন করেন যে আমার ভাইও ক্ষতি না হয়, আমারও ক্ষতি না হয়, গার্মেন্টসও যাতে চলে, টেক্সটাইলও যাতে চলে। ইটস নট এ বিগ মানি, ফর গডস সেক, ইটস নট এ বিগ মানি। $1 বিলিয়ন আপনি প্রণোদনা দেন বাৎসরিক, দেখেন 1-2 বছর, তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন, বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছো, এবার ফ্যাক্টরি বন্ধ করে দাও। আমি বন্ধ করে দিব, কারণ এই ঝুঁকিপূর্ণ ব্যবসা আমি আর করতে চাই না, যেখানে আমার সাপোর্ট থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নেব। আমাদের যারা শিল্প উদ্যোক্তা আছে, হাজার হাজার কোটি টাকা যারা ইনভেস্ট করেছে, আমার ডানে বায়ে সবাই আছেন, মোশাররফ সাহেব আছেন, আশিস সাহেব আছেন, ওনাদের মুখে 2-4টা কথা শুনবো। ওনাদের আজকে কি অবস্থা ওনাদের নিজের মুখ থেকে বলুন। আমার 5টা ফ্যাক্টরি আমি একটা মাত্র বন্ধ করতে পারছি, বন্ধ করতে টাকা লাগে। বন্ধ করা কিন্তু আরামের জিনিস না বা সুবিধাজনক জিনিস না, বন্ধ করতে গেলে টাকা লাগে। এই যে ফ্যান দেখতেছেন, ফ্যান একবার বন্ধ হয়ে গেলে ব্লেড গণা যায়, কিন্তু চালু অবস্থায় ব্লেডটা গণা যায় না, কয়টা পাখা আছে সেটা দেখা যায় না। তো আমার ফ্যাক্টরি যখন বন্ধ করতে যাবো, দেখা যাবে যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট, ব্যাংকে আমি টাকা দিতে পারছি না। এখন বাস্তবতা তাই, আমার টাকা ড্রেনেজ হইতে হইতে আমার যে মিনিমাম পুঁজি দরকার ইন্ডাস্ট্রি চালাতে, সেটাও আমার কাছে নেই। বলেন বাদশা ভাই, আপনি কিছু বলেন, আপনার অভিজ্ঞতার কথা বলেন। আমরা সবাই একটু শুনি আমাদের ব্যবসায়ী ভাইদের। আপনারা যদি কেউ কিছু বলতে চান, এখানে এসে আবার বলতে পারেন।